নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার এই গোয়ালপুকুর বিধানসভার এই গোয়াগা ওয়ান গ্রাম পঞ্চায়েতের এলাকায়। বলছি দাদা, আপনাকে আমাদের এই নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমার তরফ থেকে তোমাদের নর্থ বেঙ্গল টিভিকে ধন্যবাদ। বলছি দাদা, আজকে 2026 বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এবং 23 তারিখ ভোট রয়েছে উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুর বিধানসভায়। কি মনে হচ্ছে, কি কতটা আশাবাদী আপনারা, বা কি বার্তা দেবেন সাধারণ মানুষ? আমরা তো সাধারণ মানুষ, আমাদের সঙ্গে ভালো ছায়া দিচ্ছে, আর আমরা তো 100% আশাবাদী। আমরা গত 2021 নির্বাচনে 74,500 কত ভোটে আমরা লিড করেছিলাম। আশা করছি আমাদের এই এসআইএন নিয়ে বহু ভোট কাটানো হয়েছে, প্রায় 31,000-এর মতো। তবুও আমরা আশা করি আমরা 1 লাখের উপরে মার্জিংয়ে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী সাহেবকে বিজয় করব। এবং আজকে আপনারা এই গোয়াগা ওয়ান, সম্ভবত গোয়াগা ওয়ান অঞ্চলে বিজেপির প্রচার দেখলাম আমরা করছে। কি মনে হয়, কোনো প্রভাব ফেলবে কি? কোনো প্রভাব পড়বে না বিজেপির এখানে, পুরো গোয়ালপুকুরই কোনো প্রভাব পড়বে না। প্রচার করতে তো আমরা কাউকে বাধা দিই না, সে নিজ নিজ প্রচার করতেই পারে। ওনারা প্রচার করুক, আর যতই প্রচার করুক। আবার বিশেষ করে বিজেপি শুধু ওই হিন্দু পাড়াগুলোতেই যায়, মুসলিম পাড়াগুলো ওরা যায় না। ওরা উইদাউট মুসলিম ছাড়াই নির্বাচন লড়ছে। হ্যাঁ, আজকে এর আগে বিজেপি প্রার্থী দিয়েছিল গোলাম সরোয়ারকে, এবার গোলাম সরোয়ারকে প্রার্থী না দিয়ে সরবজিৎ বিশ্বাসকে দিয়েছে। ওরা যেটা ভাবেছিল যে আমরা ৭৮,০০০ ভোট গোয়ালপুকুরে কেটে দিয়েছি। এর আগে আমরা অ্যাডজুডিকেশনে আমাদের ৭৮,০০০ ভোট ছিল, ৪৬,০০০ ভোট আমাদের সাপ্লিমেন্টারি হয়ে গেছে। ওরা একটা দিয়ে এখন বিজেপিকে লোক দিয়েই গোলাম সরোয়ারকেও আবার উস্কানি করে দিয়েছে, যিনি যে আমাদের কংগ্রেসের প্রার্থী। আশা করি আমরা যা ভোট পাবো তার 30% ভোট ওরা সবাই মিলে পাবে। হ্যাঁ, বলছি দেখা যাচ্ছে বিজেপির এখানকার যিনি নেতা ছিল ডক্টর, পার্টির মধ্যে ক্ষোভ বলুন বা কিছু বলুন, দেখা যাচ্ছে উনি এখন বিজেপি ছেড়ে নির্দল হয়ে এখানে ভোটে দাঁড়াচ্ছেন। কি মনে হয়, তাহলে কি কোনো প্রভাব ফেলবে আপনাদের ভোট বাক্সে? আমার তো লাগে না ও কোন প্রভাব পড়বে ওর। আমার যতটুকু আমার আইডিয়া, ও হাইয়েস্ট 2500 থেকে 3,000 ভোট পাবে। আপনারা সেটা 4 তারিখেই বুঝে যেতে পাবেন। মে মাসের 4 তারিখেই বুঝে যেতে পাবে গোলাম সরোয়ার কতটা ভোট পাবে। আর বিজেপি যতদূর আইডিয়া 15 থেকে 20,000-এর মধ্যেই থাকবে। কংগ্রেস 8 থেকে 10,000 হতে পারে। বাকি ভোট জনগণ আমাদের সঙ্গে আছে, থাকবে। এখানে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছে নেসিম এহসান, এবং এখানে একটা স্লোগান ছিল যে যেখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান ভিক্টর, উনি বলেছিলেন যে জাহা পে রাব্বানি ওহা পে হাম। এই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এইগুলো জিনিস দেখেছি। কিন্তু পরবর্তীকালে ওনাকে চাকুলিয়া থেকে যখন টিকিট দেওয়া হলো, তখন উনি দেখা গেল হয়তো এখানে আম এখানকার যিনি বিজেপি নেতা ছিল তার হয়ে ভোট প্রচার বিজেপি নেতা ছিল, পরে নির্দলে কংগ্রেসে যোগদান দিল, নির্দল থেকে যারে তার প্রচারে ভোট প্রচার করছে। কি বলবেন? ভিক্টর তো কোনো ফ্যাক্টর নাই। আর ভিক্টর তো নিজে একজন বিজেপির দালাল এজেন্ট। গত 2024 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ও দালালি করে শুধু ওই ভোটটা আমাদের কাটাইছিল। ও শুধু ভোট কাটার জন্য। উনি যে চাকুলিয়া প্রার্থী আছে, চাকুলিয়া ওনার জামানত জব্দ হবে 4 মেতে, উনি বুঝতে পাবেন। আর যে লোকটা নিজের পরিবার সামলাতে পারে না, ও গোয়ালপুকুর আর চাকুলিয়া কি সামলাবে? বলছি দাদা, আপনারা সারা রাজ্য জুড়ে গোয়ালপুকুর সমেত বিস্তর উন্নয়ন করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ওল্ড এজ পেনশন। কিন্তু এই গোয়ালপুকুরের সাধারণ মানুষ, আমরা শুনলাম, এবং যেটা একটা কলেজের দাবি ছিল আপনাদের এই এলাকায়, সেটাও এখনো পূরণ হয়নি। স্যার, কি বলবেন দাদা, আগামীতে আপনারা সেটা পূরণ করবেন? কলেজের দাবিটা আমাদের মন্ত্রী সাহেব কলেজ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমাদের গোয়ালপুকুরে যেটা সবচেয়ে বড় অভাব হলো জমি। এক এক জায়গায় যে জমিটা পাওয়া যাবে, গোয়ালপুকুরে কারো কাছে 25-30 একর জমি নাই। আর কলেজের জন্য জমিটা এক জায়গায় লাগবে, কমপক্ষে না হলে 10 একর জমি লাগে। এই জমির অভাবেই আমাদের কলেজটা হয় না। দেখছি যদি জমির কোনো রকম হয় তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের কলেজটাও হবে, কি আছে। ইশতেহার প্রকাশ করেছেন, ওনারা বলেছেন যদি ক্ষমতায় আসে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, যেটা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। কি বলবেন স্যার? বিজেপি পশ্চিমবাংলায় কি দিবে? সব রাজ্যগুলো তো বিজেপিরই। বিজেপি আগে ওই রাজ্যগুলোতে ঢুকতো, পাশে বিহার,
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এই রাজ্যগুলোতে কি দিয়েছে সেটা আপনারা ভালোভাবে জানবেন। আগে যে রাজ্যগুলোতে বিজেপির শাসন আছে ওই রাজ্যগুলোকে পশ্চিমবাংলায় কি দিবে? বছরে আবার ১ কোটি টাকার ১ কোটি চাকরি দেওয়ার ইশতেহার ঘোষণা করেছে কালকে। কি বলবেন? 2014তেও ঘোষণা করেছিল যে আমরা বছরে 2 কোটি চাকরি দিব, প্রত্যেক লোকের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ঢোকাবো। আজও কি পূরণ করেছে? তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন গ্যাসের দাম 1100 টাকা। পেট্রোল ছিল তখন 50 টাকা, এখন পেট্রোলের দাম 110 টাকা। বিজেপি যদি ক্ষমতায়, তো পশ্চিমবাংলায় কোনো মতেই আসতে পারবেন না। আশা করি 2029-এ বিজেপি দিল্লি থেকেও সরে যাবে। পশ্চিমবঙ্গের যেটা আ বাংলাদেশ বর্ডারের সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তর সীমানা রয়েছে, সেখানে এখানকার বিজেপির হোম মিনিস্টার বা ভারতবর্ষের হোম মিনিস্টার বারবার এসে এখানে রোহিঙ্গা এবং ঘুসপেটিয়া মুসলিমদের কথা বারবার বলেন। কি মনে হয় দাদা, এখানে বর্ডার সিকিউরিটির দায়িত্বে কিন্তু হোম মিনিস্টার রয়েছে। তাহলে কি কোন দিক দিকে এই সমস্ত ঘুসপেটিয়া মানুষ ঢুকছে বলছেন? এটা তো গৃহমন্ত্রী অমিত শাহকে লজ্জা হওয়া উচিত যে উনি ওই কথাটা বলছে যে বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকছে। বর্ডারের মালিক কে? বর্ডারে কার ফোর্স? বর্ডারে অমিত শাহের ফোর্স, হোম মিনিস্ট্রির ফোর্স, মমতা ব্যানার্জির ফোর্স তো বর্ডারে থাকে না। তো রোহিঙ্গাটা ঢুকলো তো ঢুকালো কে? অমিত শাহ ঢুকাচ্ছে। অমিত শাহ যদি এতটুকু ক্ষমতা নাই বর্ডারটা আটকানোর, তাহলে এই কথা বলতে অমিত শাহকে একটু লজ্জা হওয়া উচিত। আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে শিলিগুড়িতে। গতকাল উনি দক্ষিণ দিনাজপুরে একটা সভা করেছেন এবং উনি এবং হোম মিনিস্টার যিনি আছেন বারবার বলছেন যে এবার আমরা পশ্চিমবঙ্গে 200+ নিয়ে আসন নিয়ে ক্ষমতায় আসবো। বলার তো কিছু নাই, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এখন ব্যাপারটা হলো, আমার যতটুকু অভিজ্ঞতা 4 তারিখেই দেখতে পাবেন 50-এর নিচেই থাকবে, 25 থেকে 30টা আসন পেতে পারে বিজেপি। আমরা 250 আপনার 250 প্লাস। 250 টার্গেট আমরা এবার ইনশাল্লাহ আমরা 250-তে চলে যাব। হ্যাঁ, বলছি আমরা দেখলাম গোয়ালপুকুর বিধানসভা স্যার এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে এবং এখানকার আরেকটা আপনাদের আরোপ করা হয় যারা যুব ছেলে রয়েছে এরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যায়, যেটা বিজেপি শাসিত রাজ্য বলে ওনারা বারবার। স্যার কি বলবেন? মনে হয় যদি আপনারা যদি এই 26-এ ক্ষমতায় আসেন তাহলে আপনাদের কি করণীয় থাকা উচিত এই জন্য একটু ডেভেলপমেন্ট? না, ডেভেলপমেন্ট তো কৃষকদের অনেকগুলো হয়েছে, যেটা বাইরে যাওয়ার। বাইরে কলকারখানার অভাবটা পশ্চিমবাংলায় নাই, কিন্তু আমাদের জেলাগুলোতে আছে। আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরে আছে। উত্তর দিনাজপুরে সবচেয়ে যেটা আমাদের ইয়ে হলো, ওই বললাম জমি। একটা কলকারখানার জন্য জমি দিতে হবে, না হলেও কোনো কোনো জায়গায় 100 একর, 200 একর, 250 একর, 300 একর জমি লাগে। এই জমি তো নাই এখানে। জমি না হলে তো কোনো কলকারখানা করা যাবে না। জমির অভাব আছে, বলার অনেক কিছু বলে দিচ্ছে। বিজেপি শাসিত অঞ্চলে যেগুলো রাজ্য আছে ওখানকার লোক কি বাইরে নাই? সবচেয়ে বেশি অভাব আছে। আমি যেটা দেখতেছি আপনারাও জানেন, সবচেয়ে যেটা গরিবী আছে ওটা বিহার ইউপিতে আছে, আর ওখানকার শাসন বিজেপি সরকারই আছে। বলছি স্যার এখন যেটা উনি হুমায়ুন কবির বাবু উনি বর্তমানে একটা নতুন দল খুলেছেন এজিএফ, সেই নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন এবং আমি বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষদের মধ্যে উনি একটা প্রভাব ফেলার চেষ্টা করেছেন। কি চেষ্টা করছেন স্যার? কি বলবেন? আপনাদের কি ভোট ব্যাংকে কেমন প্রভাব ফেলতে পারবে উনি? পশ্চিমবাংলার মুসলিমরা ভেবে গেছে, পুরোপুরি সকলের মাইন্ডে চলে এসছে হুমায়ুন কবির একজন বিজেপির এজেন্ট, বিজেপির দালাল। উনি একটা ডিল করেছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। উনি যদি বাবরি মসজিদ বানায়, বাবরি মসজিদকে ইস্যু করে, ওটা বাবরি মসজিদটা করাচ্ছে এই বিজেপি হুমায়ুনকে দিয়ে। আমাদের বাবরি মসজিদ যে হুমায়ুন কবির বানাচ্ছে, বাবর তো আমাদের কোনো ইয়ে ছিল না। বাবর যেরকম এখন আমাদের আগে নেহরুজি ছিল, ইন্দিরা গান্ধী ছিল, রাজীব গান্ধী ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল, মোদি আছে, তখন বাবরও ছিল। আমাদের ধর্মগুরু তো না বাবর। আমরা মসজিদ বানাতে গেলি আমরা আমাদের হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে বানাতে পারি, গস পাকের নামে, খাজা গরিব নওয়াজের নামে। আমরা কোনো পীর বুজুর্গ অলি আল্লাহর নামে মসজিদ বানাবো, বাবরের নামে কেন বানাবো? ওটা তো হুমায়ুন কবির বিজেপির এজেন্ট হয়ে ওটা একটা বিজেপির অফিস করছে। সংবাদ মাধ্যম হুমায়ুন কবিরকে ইসলামপুরে প্রশ্ন করেছিলেন যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে সেই কতটা সত্যতা রয়েছে। সংবাদ মাধ্যমকে উনি বলেছেন আপনাদের জবাব দিতে আমি বাধ্য নই। কি বলবেন? এখনও কোনো ওনার চুরি ধরা পড়েছে, কেন সংবাদ মাধ্যমে ও জবাব দিবে না? এখন ও বলছে এটা চ্যালেঞ্জ করছে ওটাকে। তো চ্যালেঞ্জ করে প্রমাণ করুন না, ও বাপের বেটা হবে, ওটাকে চ্যালেঞ্জ করে দেখা। যে বাপের বেটা ছিল
ইয়ে করেছে তো। আর এটা 100% সত্য। আপনারাও বুঝতে পারেন এটা কোনো ফ্যাক্ট না। আর এ হুমায়ুন কবির এখন হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় পাচ্ছে টাকাটা? কে দিল এই টাকাটা? হেলিকপ্টার নিয়ে কি ঘোরার মতো নেতা ও? আর হুমায়ুন কবির নিজের সিটটাকে যদি বাজিয়ে রাখতে পারে, আশা করি, আমার মনে হয় না যে ওখানে ও মুর্শিদাবাদে এখন প্রচার করে ঘুরতে পারবে। আমার মনে হয় না। ওখানকার জনসাধারণ ওকে লাথি মারে দাঁড়াবে। অনেক ভোট অ্যাডজুডিকেশনে রয়েছে। এখানকার যিনি প্রার্থী রয়েছে মাননীয় গোলাম রব্বানী, উনি নিজের ভোটটা তো অ্যাডজুডিকেশন থেকে তুলে নিয়েছে, সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছে। কি বলবেন স্যার? না, উনি তো আর সাধারণ মানুষকে বিপদে ফেলেনি। কাকে ওরা ছেড়েছিল? বিজেপি একটা টার্গেট নিয়েছে, মুসলিম ভোটগুলোকে বাদ দিলে আমরা সরকারে আসব। ৭৮,০০০ ভোট বাদ দিয়েছিল। তার মধ্যে আমরা এখন আমাদের এখানে কয়েকটা জজকে পরিবর্তন করলো। বিডিওকে সরাই দিচ্ছে, ডিএমকে সরাই দিচ্ছে, এসপিকে সরাই দিচ্ছে। মানে যারা একটা এখানকার জনসাধারণের কাজ করছে বিজেপি তাকে। এখন ইলেকশন কমিশনের হাতে। ইলেকশন কমিশনার যা কৌশলে হয় বাংলাটা দখল করার চেষ্টা করছে। বিজেপির বাবারও ক্ষমতা নেই বাংলা দখল করতে পারবে। আগামী 23 তারিখ ভোট রয়েছে আপনার গোয়ালপুকুর বিধানসভায় তথা উত্তর দিনাজপুরে। কি বার্তা দিবেন স্যার সাধারণ মানুষ? সাধারণ মানুষকে বাদ দিয়ে আমরা এখানে সাধারণ মানুষকে আমরা এখানকার গল্পপুরে কাজও ভালো করেছি। সাধারণ মানুষ আমাদের হয়ে 80% লোক আমাদের গোলাম রব্বানী সাহেবকে গল্পপুরের ভোট দিবে। কতটা আশাবাদী স্যার আপনারা? 100%? আমরা 100% আশাবাদী। আমরা 1 লাখের বেশি ভোটে জিতবো। ধন্যবাদ দাদা, আমাদের এই নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে আপনাকে সময় দেওয়ার জন্য, এবং আপনার যে দল, রাজনৈতিক দল রয়েছে সেটা আরো আরো ভালো হোক এবং আপনাদের প্রার্থী এখান থেকে জয়ী হোক, এই শুভকামনা রইল আমাদের নর্থ বেঙ্গল টিভি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।